নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। মারাত্মক খেলায় নেমেছে বাংলাদেশের ইউনূস সরকার। উনি ভেবেছেন ভারতের সঙ্গে পাঞ্জা লড়ে টিকে থাকবেন ক্ষমতায়। তবে পাঞ্জা লড়ার জন্যে যে পথটা বেছেছেন তাতে নিজে তো খতম হয়ে যাবেনই, দেশটা সর্বনাশ করে যাবেন এটা নিশ্চিত। পাকিস্তানের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি করুন, তাতে আপত্তি নেই, কিন্তু সেই প্রণয় যদি আত্মঘাতী হয় তাহলে কি তা করা উচিত? এমন প্রণয় করার আগে একবার নয় 100 বার ভাবা উচিত। বাংলায় একটা প্রচলিত প্রবাদ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ভালোর সঙ্গে থাকলে ভালো হবে, আর খারাপের সঙ্গে থাকলে উচ্ছন্নে যাবে, এটাই সাধারণ নিয়ম। ইউনূস সাহেব নিজে উচ্ছন্নে যেতে চান, যান। জীবন অনেক উপভোগ করেছেন, এখন ইনিংসের শেষ ওভারের ব্যাটিং। আউট হলে আফসোস নেই। এজন্যই তো বুড়ো বয়সে ভীমরতির কথাটার জন্ম এজন্যই হয়েছে। কিন্তু সেই ভীমরতি যদি শুধু ইউনূস এবং তার দলবলকে উচ্ছন্নে পাঠাতো, বলার ছিল না। যা করছেন তারা, তাতে শাস্তি তো তাদের পেতেই হবে, কিন্তু তাদের পাশে, তাদের পাপে দেশের আম জনতার ভোগান্তি হলে সেটা হয় ক্ষমাহীন অপরাধ, দেশ এবং জাতির পক্ষে চরম দুর্দিন। আর এই ক্ষমাহীন অপরাধ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। জানি না কার পরামর্শে চলছেন তিনি, কার বুদ্ধি নিয়ে চালাচ্ছেন দেশ। কারণ এখন তো বাংলাদেশে 12 ভূতের সংসার। যদি এসব বুদ্ধি তার নিজের হয় তাহলে মানতেই হবে তিনি একটি চূড়ান্ত ক্রিমিনাল মাইন্ডসেট বা অপরাধিক মানসিকতার মানুষ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রসঙ্গে কথাটা উঠল। ইউনূসের সরকার কি নিয়ম করেছে জানেন? তার একটা নতুন নিয়ম করেছে। পাকিস্তান থেকে যে জিনিসপত্র আসবে, মানে পাকিস্তান যে জিনিস রপ্তানি করবে, এনারা আমদানি করবেন পাকিস্তান থেকে, তার পরীক্ষা বা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না। অর্থাৎ কাস্টম স্ক্যান করার যে সিস্টেম, সেটা পাকিস্তান থেকে আসা জিনিসের ক্ষেত্রে তুলে দেওয়া হলো। বিদেশ থেকে জিনিসপত্র এলে তার কাস্টমস ভেরিফিকেশন জরুরি। কি মাল আসছে তার তালিকা, সন্দেহ হলে তা পরীক্ষা করে দেখা, এসবগুলো হচ্ছে কাস্টমসের সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মটা পাকিস্তান থেকে আসা মালের ক্ষেত্রে থাকবে না। সেটা নিয়মটা পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। ঢাকায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত মাসে পাকিস্তান থেকে আমদানির, গত মাসে মানে অক্টোবরে, সেখানে বাধ্যতামূলক যে পরিদর্শন থাকতো আগে স্ক্যান করার কথা, সেটা বাতিল করে দিয়েছে। এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে কিন্তু একটা তোলপাড় শুরু করে দিয়েছে। ভারত কিন্তু জিনিসটাকে সহজভাবে দেখছে না। পর্যবেক্ষকরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর, যা কিনা বাংলাদেশের সর্বোচ্চ কর প্রশাসক সংস্থা, সেই পাকিস্তান থেকে আসা আইটেমগুলোর লাগামহীন প্রবেশের জন্য এই যে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার, এটা কিন্তু কোনো সাধারণ নর্মাল কোনো বিষয় নয়। এর পেছনে বড় সড়ো কোনো ষড়যন্ত্র যে আছে সেটা নিশ্চিত। যদিও এনবিআর কিন্তু এই পদক্ষেপটিকে বলছে, আরে এটা তো সাধারণ ব্যাপার, চালানের জিনিস যা, সেটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। তাড়াতাড়ি ছাড়া কেন? নষ্ট হয়ে যেতে পারে, এটারে কেউ কিছু জেনে, মানে কি আসছে তা তো কেউ জানবে না। সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সন্দেহের যথেষ্ট কারণ আছে যে এই ব্যবস্থার দরুন বাংলাদেশে নিষিদ্ধ পণ্যের অবারিত প্রবেশ শুরু হয়ে যাচ্ছে। অবারিত। কারণ কি আসছে কেউ তো জানছে না, কেউ জানছে না।
এই নিষিদ্ধ পণ্য কি হতে পারে? শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চরমপন্থা এবং ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক মত, যেমন আওয়ামী লীগ এবং এছাড়াও আছে, শুধু আওয়ামী লীগ নয়, তার সাথে আরও বেশ কিছু দল, জাতীয় পার্টি, এরশাদের, এরাও রয়েছেন, জাসদ, এরাও আছে, এদের এবং ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপরে আক্রমণ বহু গুণ বেড়ে গেছে। গত কয়েক মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, সাধারণ মানুষের নিরাপত্তা তো নেই, এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এদের রক্ষা করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স, তাদের কাছ থেকেও পর্যন্ত অস্ত্র, গোলাবারুদ লুট করার একাধিক ঘটনা ঘটেছে। আজকের বাংলাদেশে অস্ত্র, গোলাবারুদ অবাধে পাওয়া যায়। চরমপন্থী শক্তির উত্থান হঠাৎ করে বেড়ে গেছে। সেই সঙ্গে ব্যক্তিগত মালিকানায় মিলিশিয়া গোষ্ঠী তৈরি শুরু হয়েছে। বাঁচতে তো সবাই হবে, সবাই বাঁচতে গেলে যে ডাকাতিও তো করতে হবে, সুতরাং মিলিশিয়া গোষ্ঠী, যাদের পয়সা আছে, তারা নিজেদের সিকিউরিটি তারা নিজেরাই ব্যবস্থা করছে, তাদের গোষ্ঠী রেখে দিয়েছে। চরমপন্থীদের অস্ত্র চাই, মিলিশিয়াদের অস্ত্র চাই, আর এই চাহিদার প্রেক্ষিতে দেখতে হবে সাম্প্রতিক চট্টগ্রামে পাকিস্তানের করাচি থেকে আসা যে জাহাজ, সেই জাহাজ আসার ঘটনা। বুধবার চট্টগ্রাম ডকে করাচি থেকে জাহাজ করে বহন করা 370টি কন্টেনারের চালানে কি জিনিস ছিল, এই নিয়ে জল্পনা চলছে। জাহাজ থেকে কন্টেনার নামানোর পর জাহাজ চলে গেছে 12ই নভেম্বর তারিখে। কিছু বড় কন্টেনার গত শুক্রবার 15ই নভেম্বরে রাখা থাকতে দেখা যায় বন্দরে, কড়া পাহারার মধ্যে, কড়া নিরাপত্তার মধ্যে। যেরকম কড়া নজরদারিতে রাখা হয়েছে, তাতে সন্দেহ করার কারণ আছে যথেষ্ট। এগুলো সাধারণ কোনো জিনিস এর মধ্যে নেই, অসাধারণ কিছু জিনিস আছে, আর সেই অসাধারণ জিনিস, সেগুলোতে অস্ত্র শস্ত্র। রাজনৈতিক অস্থিরতা এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলার মধ্যে অবৈধ অস্ত্রের চাহিদা, ধনী, ক্ষমতাবান এবং ছাত্র ও ইসলামপন্থী যে নতুন রাজনৈতিক শ্রেণী, তার জন্ম হয়েছে বাংলাদেশে, তাদের কাছে অপরিহার্য হয়ে গেছে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুল তাহরির, তাদের মতো চরমপন্থী সংগঠনগুলো সবসময় তাদের নিষিদ্ধ জিনিসপত্রের জন্য চীনা বা পাকিস্তানি সরবরাহকারীদের দিকে তাকিয়ে থাকে। স্ক্যান ছাড়া যদি, নজরদারি কি আছে না আছে না দেখেই মাল ছাড়া হলে, এই নতুন নিয়মের ফলে এই অস্ত্র আমদানি খুবই সহজ হয়ে যাবে, এবং সেটা হয়েছে। অস্ত্রের এমন সহজ প্রবেশ খালেদা জিয়া বা অন্য কোনো বাংলাদেশি শাসকের আমলে হয়নি, ছিল না। এটাই প্রথম মহামান্য শান্তির নোবেল জয়ী ইউনূস সাহেবের সৌজন্যে শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলার ব্যবস্থা পাকা হলো। কে করলেন পাকা? শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 বছরে বাংলাদেশে যখন শেখ হাসিনা শাসিত ছিল সরকার, তখন পাক বাংলা সম্পর্ক, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে এসে গিয়েছিল। হাসিনা বাণিজ্যে ব্রেক কষে দিয়েছিলেন, উচ্চ হারে শুল্ক এবং অশুল্ক বাধা নিষেধ আরোপ করেছিলেন। কিন্তু ইউনূস সাহেব করলেন কি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত বাংলাদেশের খারাপ থেকে এত ভালো নিয়েছে, যাকে একবারে পুরো ইউটার্ন বলা যায়। শান্তিতে নোবেল বিজয়ী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করেন এবং তার দেশের সাথে সম্পর্ক গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সময়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ের যে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি স্পষ্ট করে বলেছেন
যে বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়। গত 3 মাস ধরে ঢাকা ইসলামাবাদ তাদের যৌথ প্রচেষ্টায় উষ্ণ সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সামগ্রী মানে অস্ত্রশস্ত্র সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি করে ফেলেছে। পাকিস্তান বাংলাদেশে 2000 ইউনিট ট্যাঙ্ক গোলাবারুদ, 40 টন RDX বিস্ফোরক এবং 2900টি উচ্চ তীব্রতার প্রজেক্টাইল, এটা ছাড়াও 40,000 রাউন্ড গোলা বারুদ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে। এ খবর ঢাকার থেকেই পাওয়া গেছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী হওয়ায় এবং সেই হওয়ার পর থেকে দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়তে শুরু করেছে। ঢাকার প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন হয়েছে, কিন্তু সরকারি অফিস থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। কাওয়ালি অনুষ্ঠান সাধারণ হয়ে উঠেছে এখন, যেটা পাকিস্তান আগে বাংলাদেশে এত ছিল না। পাকিস্তানি সংস্কৃতির চর্চা বাড়িয়ে দিয়ে পাকিস্তানের নৃশংসতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে সরকারি উদ্যোগে বর্তমান বাংলাদেশ সরকার। অধ্যাপক ইউনূস পাকিস্তানে যথেষ্ট সম্মানিত এবং আমাদের নেতৃত্ব অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করার জন্য উন্মুখ হয়ে আছে, এটা বলছেন ইউনূস সরকার। ইউনূস এবং শাহবাজ আজারবাইজানের বাকুতে COP29 এর সম্মেলনের সাইড লাইনে 2টো বৈঠক করে ফেলেছেন। ঢাকার একজন প্রবীণ ব্যবসায়ী সাংবাদিক বলেছেন যে বাংলাদেশে কেউ কেউ যেটা নতুন শুরু বলে মনে করেন তা নিয়ে অত উত্তেজিত হতে পারে বাংলাদেশ, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। উত্তেজনার কোনো কারণ নাই। ইসলামপন্থীরা খুশি হতে পারে পাকিস্তানের সাথে ভাব ভালোবাসা হওয়ায়, কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান থেকে তারা কি আমদানি করবেন, কি পাবেন পাকিস্তানে? দুই দেশে সরাসরি ফ্লাইট সংযোগ পর্যন্ত নেই। সম্প্রতি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি মকুব করেছিল, ভেবেছিল ভ্রমণ বাড়বে। ভ্রমণ কি বেড়েছে? কিচ্ছু বাড়েনি, কিচ্ছু নয়। বিভিন্ন ধরনের তুলো, যেটা কটন, বিভিন্ন ধরনের পাথর, এগুলো প্রধান আমদানি হয় বাংলাদেশে। আর এছাড়া যেটা কাঁচা লঙ্কা, সবুজ মরিচ বা পেঁয়াজ থেকে শুরু করে রাসায়নিক আরও বহু রকম খাদ্যদ্রব্য, কম্পিউটার, ওষুধপত্র, সব কিছুর জন্যেই ভারতের ওপরে নির্ভর করতে হয়। পাকিস্তান পাঠাবে কি? পাকিস্তান নিজে খেতে পাচ্ছে না, তাহলে বাণিজ্য বাড়ানোটা কোনো কথা নয়। তাহলে স্ক্যানিং ছাড়া দ্রুত মাল খালাসের যে ব্যবস্থা চালু করলো ইউনূস সরকার পাকিস্তানের জন্যে, সেটা কোন মালের কথা ভেবে করা হলো? অবশ্যই নিষিদ্ধ বস্তু বা কন্ট্রাব্যান্ড আইটেমস, এবং তার বড় অংশই হলো অস্ত্রশস্ত্র। আলোচনা শুরু করেছিলাম পাঞ্জা লড়ার কথা দিয়ে। ভারতের সঙ্গে পাঞ্জা লড়তে যাচ্ছেন ইউনূস সরকার। বাংলাদেশ সরকারি স্তরে অস্ত্র আমদানি করে ভারতের সঙ্গে পাঞ্জা লড়বে, মানে যুদ্ধ করতে নামবে? এমন দুঃসাহস ইউনূস কেন? ইউনূসের চেয়ে বহু বড় গুণ শেয়ানা পাগল হলেও তারা ভাববে না। তাহলে ইউনূস কিভাবে পাঞ্জা লড়বেন? কিভাবে লড়বেন? উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সন্ত্রাসবাদে মদদ দিয়ে, ইসলামী জঙ্গি গোষ্ঠীকে ভারতের সন্ত্রাস সৃষ্টিতে মদদ দিয়ে, এবং অবশ্যই বাংলাদেশে ইসলামী শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে যারা কথা বলবে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, এই জঙ্গি প্রচেষ্টাকে মদদ দেওয়ার জন্যই কি অস্ত্র আমদানি? কোনোটাই নয়। সবগুলো মিলিয়ে, একটা নয়, সবগুলো মিলিয়ে এটা করা হচ্ছে। আজ নভেম্বরের 17 তারিখ, 20 জানুয়ারি আসতে দিন, তারপর বড়জোর ফেব্রুয়ারি, তারপরেই ছুটি। তবে ছুটিতে প্যারিস যেতে পারবেন না ইউনূস সাহেব, তাকে বাংলাদেশেই থাকতে হবে। বাংলাদেশের কোথায়? কোথায় আবার?
হয় মাটির নিচে নয় মাটির ওপরে, কিন্তু মাটির ওপরে হলে সেটাও হবে কিন্তু বাংলাদেশেই, কারণ জেলখানা বাংলাদেশেই থাকবে। নোবেল জয়ের সামনের দিনগুলোয় কিন্তু ঘোরতর বিপদ, ঘোরতর বিপদের সংকেত। শেখ হাসিনা শিগগিরই আসছেন, ওই যে বললাম ফেব্রুয়ারির মধ্যেই, মিলিয়ে নেবেন কথাটা। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ। তবে শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, মতামত করুন এবং শেয়ার করুন আমাদের চ্যানেলের লিঙ্ক। ধন্যবাদ।